আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। রিফাত ভাই, চৈতি সরকার, মেহরিম আক্তার আছেন, হৃদয় ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আমাকে একদম সবকিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ঠিক মতো? একটু জানাবেন, হ্যাঁ। আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আমরা একটু ধারণা নিচ্ছিলাম, যেহেতু আমরা ইংলিশ পড়বো এবং ইংলিশের বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের পার্ট অফ স্পিচের ব্যবহার আছে। জেনে রাখলে একটু ভালো হয়, সেজন্য একটা বেসিক ধারণা, খুব অল্প করে একটা ধারণা দিচ্ছিলাম। তো আর বেশি না, আমরা বড় আলোচনাটা করে ফেলেছিলাম, নাউনের বিস্তারিত আলোচনাই করেছি। আমরা প্রনাউন নিয়ে হচ্ছে কথা বলছিলাম সর্বশেষ। গতদিন রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে একটু কথা বলেছি। আজকে আমরা শুরুতে চলে যাব আমাদের পরবর্তী আরো একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমরা ভার্বের বিষয় আমাদের আপাতত লাগবে না, ভার্বকে আমরা জানি। আমাদের আরো দুটি জিনিস লাগবে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমরা এই দুটি নিয়ে একটু কথা বলবো। আমি আপনাদের কোনো কমেন্ট আসলে দেখতে পাচ্ছি না। কমেন্ট কি করছে না নাকি কমেন্ট আসছে না? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম তো এখন মোটামুটি নাই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সম্রাট বালি ভাই, ক্লান্ত, অসুবিধা নাই, শুয়ে শুয়ে ক্লাস করেন, হ্যাঁ। তো একবার দেখে ফেলেন, দেখে ফেললে পরে হচ্ছে যে গুছিয়ে নিতে সুবিধা হবে। আচ্ছা, সব ক্লিয়ার আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা আজকে প্রথমে পড়বো অ্যাডজেক্টিভ। আমরা একটা অ্যাডজেক্টিভ পড়বো। অ্যাডজেক্টিভের আমরা শুধু বেসিক কনসেপ্ট একটু মাথায় নেই, তাহলেই হয়ে যাবে আপাতত। অ্যাডজেক্টিভ আমরা ছোটবেলা থেকে পড়েছি। আমরা না ছোটবেলা এইভাবে পড়েছি যে কোনো একটি শব্দ যেটি নাউন প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, আকৃতি, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝাবে, সেটিকে অ্যাডজেক্টিভ বলে। এগুলো হচ্ছে ছোটবেলার পড়া, আমরা এইভাবে পড়বো না এখন, হ্যাঁ। আমরা অ্যাডজেক্টিভ যেভাবে পড়বো, অ্যাডজেক্টিভ পড়ার সিস্টেমটা হচ্ছে আমরা এইভাবে পড়বো এখন নতুন ভাবে। সেটি হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ পড়তে গেলে আমরা একটি শব্দের সাথে পরিচিত হয়ে নেব। এইটা আমাদের বারবারই কথায় আসবে। আমরা যখন পড়তে যাব বারবার এই শব্দটা আমাদের কাছে সামনে আসবে। সেটা হচ্ছে মডিফাই। এটা একটা ভার্ব, হ্যাঁ, মডিফাই। মডিফাই শব্দটির অর্থ হচ্ছে তথ্য দেয়া বা অতিরিক্ত কোনো তথ্য দেয়া। কোনো তথ্য দেয়া বা অতিরিক্ত কোনো তথ্য দেয়াকে আমরা বলি মডিফাই। এখন এই যে মডিফায়ার যে বিষয়টা বললাম, এটা আসলে কি বোঝায় আমি খুব সুন্দর করে বোঝাবো, তবে বেসিক কথাগুলো শুনেন। যে মডিফাই মানে হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য দেয়া বা তথ্য দেয়া এক কথা, এবং এমন একটা শব্দ যে শব্দটা মডিফাই করবে নাউন প্রনাউনকে মডিফাই করবে। এর মানে হচ্ছে নাউন প্রনাউন সম্পর্কে আমাকে একটি তথ্য দিবে। একটি শব্দ যেটি নাউন প্রনাউনকে মডিফাই করবে, নাউন প্রনাউনকে মডিফাই করা মানে সেটি আমাকে একটা তথ্য দিবে। আমি এই নাউন বা প্রনাউন সম্পর্কে কিছু একটা তথ্য জানতে পারবো। যেই শব্দটি তথ্য দিবে সেটিকেই বলবো অ্যাডজেক্টিভ। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে অ্যাডজেক্টিভ কি, আপনি এক কথায় বলবেন যে শব্দ কোনো নাউন প্রনাউনকে মডিফাই করে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রনাউন সম্পর্কে তথ্য দিলে সেটিকে বলবো অ্যাডজেক্টিভ। আমরা এক্সাম্পল দেখি। ধরেন আমাকে একটি বাক্য দিল এরকম ভাবে যে দ্য প্রিটি গার্ল ইজ কামিং। দ্য প্রিটি গার্ল ইজ কামিং। এই সেন্টেন্সটার মধ্যে যদি আমি আপনাকে বলি যে এই যে প্রিটি শব্দটা, এই প্রিটি শব্দ দিয়ে, প্রিটি শব্দের অর্থ সুশ্রী, সুন্দর। এই প্রিটি শব্দ কাকে সুন্দর বলছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? হ্যাঁ, তথ্য দিচ্ছে এই গার্ল সম্পর্কে। দেখেন, গার্ল কি? গার্ল একটা নাউন। গার্ল হচ্ছে একটি নাউন। তো এই নাউন সম্পর্কে যখন কোন একটি শব্দ তথ্য দিবে, প্রিটি শব্দটা যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, এখন এটি হয়ে যাচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি যে প্রিটি শব্দটা এই গার্ল নাউনটিকে মডিফাই করছে।
যেহেতু একটি নাউনকে মডিফাই করেছে, সুতরাং অ্যাডজেটিভ হবে। সেম ওয়েতে ইট ইজ অ্যান আগলি বার্ড, এই আগলি মানে কুৎসিত বা কালো, এই আগলি শব্দটা এই বার্ড নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ আগলি শব্দটা এই নাউনটাকে মডিফাই করছে। যেহেতু নাউনটাকে মডিফাই করছে, এখন বলতে হবে এটি একটি অ্যাডজেটিভ, আগলি একটি অ্যাডজেটিভ, কারণ আগলি একটি নাউন সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে। এইভাবে বিউটিফুল গার্ল, তারপরে ওয়ান্ডারফুল মুভমেন্ট, আপনি এরকম অনেক কিছু বলতে পারবেন, অ্যাডজেটিভের অভাব নাই, লক্ষ লক্ষ অ্যাডজেটিভ আছে। আরেকটা জিনিস দেখেন, অনেক সময় নাউন থেকে সেটা দূরেও থাকতে পারে, সবসময় যে নাউনের কাছে বসে থাকবে বিষয়টা এমন নয়, দূরেও থাকতে পারে। যেমন এখানে যদি আপনি দেখেন দ্য বুক ওয়াজ ভেরি নাইস, যে এই বইটা অনেক সুন্দর। এই যে নাইস শব্দটি, আমি যদি জিজ্ঞেস করি নাইস শব্দটি কি সম্পর্কে তথ্য দিচ্ছে, কি সম্পর্কে তথ্য দিচ্ছে, যদি আপনি জানেন যে এই নাইস শব্দটি আসলে এই বুক বই, এই বই সম্পর্কে শব্দ মানে বই জিনিসটা সম্পর্কে তথ্য দিচ্ছে। তো বুক একটি নাউন, নাউনকে মডিফাই করেছে, তাহলে এখন নাইসকে হবে অ্যাডজেটিভ হবে। তাহলে এটি নাউন থেকে দূরেও থাকতে পারে, নাউন প্রোনাউন থেকে এটা অনেক সময় দূরেও থাকতে পারে, ঠিক আছে, বাট দুইভাবেই হতে পারে। তাহলে আশা করছি বুঝেছেন অ্যাডজেটিভ জিনিসটা কি। তাহলে অ্যাডজেটিভ হচ্ছে মডিফাই করবে কাকে, নাউন অথবা প্রোনাউনকে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করলে আমরা সেটাকে বলবো অ্যাডজেটিভ। ওকে, আপাতত অ্যাডজেটিভ সম্পর্কে আর কিছু জানতে হবে না। অ্যাডজেটিভের আমাদের আলোচনার অনেক কিছু আছে, বাট আপাতত আমাদের দরকার হবে না। আমরা পরবর্তীতে আবার মানে যখন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে থাকবো, তখন মাঝে মধ্যে দেখবেন এই জিনিসগুলো চলে আসছে সামনে, তখন আমরা আবার দেখে নিব, অসুবিধা নেই। দেখেন এরপর হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি একটি অ্যাডভার্ব নিয়ে কথা বলি, অ্যাডভার্বের কথা হচ্ছে অ্যাডভার্বও মডিফাই করবে, অ্যাডভার্ব শব্দটা মডিফাই করবে। তবে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে তিনটি সব জিনিসকে মডিফাই করতে পারে। সে একটি ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেটিভকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা অ্যাডভার্ব হচ্ছে পুরো একটা সেন্টেন্সের যে ঘটনা, অর্থাৎ পুরো সেন্টেন্সটিকেও সে কি করতে পারে, মডিফাই করতে পারে, পুরো সেন্টেন্স সম্পর্কে একটা তথ্য দেয়। আমরা একটি একটি করে একটু দেখি, দেখলে বুঝবো। যেমন ধরেন আমি যদি বলি যে হি ইজ স্লো, যে সে হচ্ছে অনেক স্লো, সে অনেক ধীর, খুব আস্তে আস্তে হাঁটে, তার মধ্যে কোনো হচ্ছে যে এনার্জি নাই, এরকম আর কি। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই স্লোলি কার সম্পর্কে তথ্য দিচ্ছে, কে এত স্লো, আমরা উত্তর পাই যে এই স্লো শব্দটা আমাদের এই যে হি প্রোনাউন, এই প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। তাকে স্লো বলছে, যে এই লোকটা অনেক ধীর, নড়ে চড়ে না, খুব আস্তে আস্তে যায়। তাহলে প্রোনাউন সম্পর্কে কি করছে, তথ্য দিচ্ছে। যখন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে সে হয়ে যাবে একটা অ্যাডজেটিভ, তখন তাকে আমরা কি বলবো, একটা অ্যাডজেটিভ বলবো। এখন এই স্লো হচ্ছে আমাদেরকে অ্যাডজেটিভ, একটি প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। কিন্তু আমি যদি এখন হি ইজ স্লোলি, হি স্লো এই কথাটা না বলে যদি আমি এখন লিখি, এখন যদি আমি লিখি হি রান স্লোলি, সে খুব ধীরে ধীরে দৌড়ায়, সে দৌড়ায় কিন্তু সে খুব ধীরে ধীরে দৌড়ায়, ঠিক আছে। আবার আমি যদি আরেকটু সুন্দর করার জন্য যদি এইটা লিখি যে হি ওয়াক স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে, তাহলে সে এখানে এই স্লোলি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন স্লোলি কিন্তু তাকে ধীর বলতেছে না, স্লোলিটা বলতেছে এই লোকটার হাঁটা, সে কিভাবে হাঁটে, সে হচ্ছে খুব ধীরে ধীরে হাঁটে। তাহলে স্লোলিটা আমাদের বাক্যের যে ভার্ব আছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ভার্বের কাজটা কিভাবে হয়, খুব দ্রুত ঘটে, আস্তে আস্তে ঘটে, কিভাবে ঘটে, আমাকে ভার্ব সম্পর্কে কি করছে, তথ্য দিচ্ছে। তো যখনই কোনো একটা শব্দ বাক্যের ভার্ব সম্পর্কে তথ্য দিবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব, তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে প্রথম একটা পেলাম যে সে একটা শব্দ ভার্বকে মডিফাই করছে বলে সে কি হয়ে গেছে, এখন অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন আমি এই বাক্যটাকে যদি আবার আমি লিখি এইভাবে, ধরুন লিখলাম হি ওয়াকস ভেরি স্লোলি, সে খুবই আস্তে আস্তে হাঁটে, সে খুবই আস্তে আস্তে হাঁটে। আপনি যদি দেখেন যে এই স্লোলি শব্দটা আমার যে ওয়াকস এই ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ার কারণে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু ভেরি কি করছে,
এই ভ্যারি কিন্তু আবার এই স্লোলি সম্পর্কে তথ্য দিচ্ছে। ভাই কত স্লোলি, খুবই স্লোলি, খুবই স্লোলি। এই ভ্যারি শব্দটা আবার একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। তো অ্যাডভার্ব কি করতে পারে, এই অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে এইভাবে মডিফাই করতে পারে। অ্যাডভার্বের আগেই আবার অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের আগেই আবার কি করে অ্যাডভার্ব বসে, এবং এই অ্যাডভার্বটাকে মডিফাই করছে। একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে। ওই ধীরে 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 কি মানে ধীরে ধীরে কি সে কি করছে, মডিফাই করছে। আবার হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। যেমন হি ইজ স্লো না, আমরা যে উপরে লিখেছি হি ইজ স্লো, আমি কিন্তু হি ইজ স্লো না লিখে আমি লিখতে পারি হি ইজ ভেরি স্লো, সে খুবই ধীর, সে খুবই ধীর। এই স্লোটা ছিল একটা অ্যাডজেক্টিভ, কারণ প্রোনাউনকে মডিফাই করেছে। এখন এই স্লো অ্যাডজেক্টিভের আগে যখন আমি ভেরি লিখলাম, ভেরি স্লো, খুবই ধীর, এই খুবই শব্দটা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তো অ্যাডজেক্টিভের সামনে বসে কিন্তু অ্যাডভার্ব ওই অ্যাডজেক্টিভকে কি করতে পারে, মডিফাই করতে পারে। খেয়াল রাখবেন। আরেকটা হচ্ছে গিয়ে সেটি হচ্ছে যে সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন আমি ধরেন যদি বলি যে ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ধরেন এই কথাটা আসছে। আপনি যদি এখন খেয়াল করেন যে এই ইট প্রনাউন সম্পর্কে কিন্তু ইয়েস্টারডে কোনো তথ্য দিচ্ছে না, শুধু হ্যাপেন সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না, বরঞ্চ কি হচ্ছে, এই পুরো কাজটা এটি ঘটেছিল কবে, ঘটেছে গতকালকে, এই পুরো বাক্যটার সম্পর্কে কি করছে, ইয়েস্টারডে তথ্য দিচ্ছে। এই জন্য ইয়েস্টারডে হচ্ছে একটা অ্যাডভার্ব, ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব। গতকালকে কি ঘটেছে একদম সেম সেই বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। আমি এরকম বলতে পারি যে টুডে হি ইজ গোয়িং হোম, আজ সে বাড়ি যাচ্ছে, আপনি দেখেন কবে যাচ্ছে, আজকে। হি ইজ গোয়িং হোম, এই পুরো কাজটি কবে ঘটছে, আজকে ঘটছে। এই টুডে শব্দটা এই পুরো বাক্যের কাহিনীটা কবে হচ্ছে সেই বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছে। এইভাবে একটা অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে আমরা শিখলাম যে অ্যাডভার্ব চারটা জিনিসকে মডিফাই করে। একদম একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটি ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, এবং পুরো একটা সেন্টেন্সকে কি করে, মডিফাই করে। এবং আপনারা সবচাইতে কম যেটি চিনেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। আপনারা অ্যাডভার্ব খুব বেশি একটা চিনেন না, কিন্তু অ্যাডভার্ব আমাদেরকে অবশ্যই চিনতে হবে, জানতে হবে। অ্যাডভার্ব না চিনলে আমাদের পক্ষে সামনে আগানো কঠিন, ঠিক আছে? অ্যাডভার্ব না চিনলে সামনে আগানো খুব কঠিন হবে। আমরা একটা জিনিস আমরা একটু শিখে রাখি এখানে ছোট্ট করে, সেটা হচ্ছে এই বিষয়টা একটু মনে রাখেন। সেটি হচ্ছে এই শব্দটা যে হাউ এর দুইটা অর্থ হয় কেমন এবং কিভাবে। কেমন দিয়ে যদি আপনি কোনো প্রশ্ন করেন, যে উত্তর পাবেন সেটা অ্যাডজেক্টিভ হবে। যেমন সে কেমন, সে সুন্দর, এই সুন্দর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। হাউ এর আরেকটা হচ্ছে কিভাবে করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যে সে কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে, এটা একটা অ্যাডভার্ব। কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এছাড়া আপনি যদি কোনো সেন্টেন্সে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই দিয়ে প্রশ্ন করেন, আপনি যে উত্তর পাবেন সেটা একটা অ্যাডভার্ব হবে। এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? এগুলো এত লাগবে না, বাট একটু মনে রাখতে পারলে ভালো হবে। এখন শুনেন, আপনাদেরকে অনেকগুলো অ্যাডভার্ব আপনাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে টাইম বোঝায়, কিছু অ্যাডভার্ব আছে যেগুলো দিয়ে টাইম বোঝাবে, যে অ্যাডভার্বগুলো দিয়ে সময় বোঝায়, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব। এটা লিস্টটা কেমন, আমি একটা লিস্ট দিয়ে দিই। এই লিস্টগুলো একটু বাসায় অর্থ জেনে জেনে পড়বেন, শুধু পড়লে হবে না, অর্থ জেনে জেনে পড়তে হবে। এই লিস্টটা দেখেন, এখানে নাও মানে কি এখন, সময় বোঝাচ্ছে। দেন মানে তখন, বিফোর মানে আগে, সিন্স মানেও তখন থেকে, এগো মানে আগে, অলরেডি মানে ইতিমধ্যে, টুডে মানে হচ্ছে আজকে, টুনাইট মানে আজ রাতে, ইয়েস্টারডে মানে গতকাল। দেখেন এগুলো সবগুলো দিয়ে সময় বোঝায়। সময় বোঝালে সেগুলো কি হয়, অ্যাডভার্ব হয়। এবং এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আপনি এটা যদি এভাবে পড়েন, অ্যাডভার্ব অফ টাইম, এগুলোকে অ্যাডভার্ব অফ টাইম বলে, এগুলো দিয়ে সময় বোঝায়। এরপরে আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে যে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো দিয়ে জায়গা বোঝায় বা একটা জিনিসের অবস্থান বোঝায়, সেটি কোথায় আছে সেটি বোঝায়। যেমন অ্যাডভার্বগুলো একটু দেখেন, যেমন লিখতে হবে অ্যাব্রোড মানে বিদেশ, হুম মানে হচ্ছে বাড়ি, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, অ্যাওয়ে মানে দূরে,
আপ স্টেয়ার্স মানে হচ্ছে উপর তলায়, ডাউন স্টেয়ার্স মানে নিচতলা, হ্যাঁ, এভরিওয়্যার মানে সবখানে। এগুলো সবগুলো দিয়ে দেখেন আপনি একটা জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালে এগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। আমরা একটু মনে রাখবো, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে আরেকটা অ্যাডভার্ব আছে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। ম্যানার মানে হচ্ছে একটি কাজ কিভাবে ঘটেছে, একটি কাজ কিভাবে ঘটেছে। যেমন বলতে পারি আমরা স্লোলি, ধীরে ধীরে কাজটি হয়েছে। আমরা বলতে পারি ব্যাডলি, খারাপ ভাবে হয়েছে। অ্যালাউড মানে জোরে জোরে হয়েছে। সাইলেন্টলি মানে হচ্ছে একদম নীরবে। স্যাডলি মানে দুঃখিত ভাবে। মানে এগুলো সবগুলো দিয়ে একটি কাজ কিভাবে হয়েছে সেটি বোঝে, এগুলোকে বলি আমরা অ্যাডভার্ব অফ ম্যানার্স। হ্যাঁ, আমরা এই অ্যাডভার্ব গুলো আপাতত জানি, আরো বহু রকমের অ্যাডভার্ব আছে, সেগুলো নিয়ে আপাতত আমরা আলোচনায় গেলাম না, আমরা এই পর্যন্ত আপাতত জানি। আরো 7-8 রকমের ডাউন টুডার্স, হ্যাঁ, এরকমের অনেক কিছু আছে জানার, এগুলো আপাতত আমরা জানছি না, ওগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে লাগবে, আপাতত দরকার নেই। আচ্ছা, এখন আসেন আমরা এখন যেটি করব, আমরা এখন একটা শর্টকাট জিনিস শিখব, সেটি হচ্ছে যে কিভাবে আমরা সহজে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো চিনতে পারি। হ্যাঁ, কিভাবে সহজে চিনতে পারি। তো আপনাদেরকে অলরেডি আমি প্রোনাউনের একটা লিস্ট দিয়েছি, প্রোনাউনের 4টা পড়লে এনাফ লাগবে না। নাউন চেনার উপায়টা আমরা একটু করি। নাউন আমরা সহজে কিভাবে চিনতে পারি, নাউন আমরা কিভাবে চিনতে পারি সহজ করে যদি আমি একটু বলি, আর সেটা হচ্ছে দেখেন কিছু সাফিক্স আছে, এই সাফিক্স গুলি যদি কোনো শব্দের শেষে থাকে, সাফিক্স কি, সাফিক্স মানে হচ্ছে যেগুলো শব্দের শেষে থাকবে। এই যে এখানে যে ছোট্ট ছোট শব্দের অংশ দেখছেন, এগুলোর একটারও কোনো অর্থ নাই, এগুলোর কোনো অর্থ হয় না, কিন্তু এগুলি যখন কোন একটি শব্দের শেষে থাকবে সেগুলি নাউন হবে। আপনি এগুলো তোতা পাখির মতো মুখস্থ করার দরকার নাই, এগুলো আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করার কোনো দরকার হবে না। আপনি শুধুমাত্র হচ্ছে এগুলো যদি একটু রিডিং পড়েন আর একটু একটু বাক্যগুলো শব্দগুলোর দিকে তাকান, আপনি দেখবেন এগুলো আপনি পারছেন। যেমন দেখেন অ্যাডভাইস, এই অ্যাডভাইসের শেষে এই যে সি আছে, যে সি লিখে দিয়েছি, সি কি এখানে নাই? আচ্ছা, সিটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি শেষে, সিটা মনে বাদ পড়েছে, আসে নাই। শব্দের শেষে যদি সি থাকে সেটাও নরমালি কি হয়, নাউন হয়, সি। হ্যাঁ, অ্যাডভাইস। তারপরে টিআই ওয়েন, দেখেন এডুকেশনে টিআই ওয়েন আছে, এটা নাউন হবে। এসআই ওয়েন আছে, যেমন ডিসিশন, এসআই ওয়েন থাকলে নাউন হয়। এএনসি থাকলে নাউন হয়, রেডিয়েন্স। হ্যাঁ, তারপরে ইন্ডিপেন্ডেন্স, ইএনসি থাকলে নাউন হয়। এরকম ভাবে এইগুলো যদি কোনো শব্দের শেষে আপনি পান, তাহলে আপনি জানবেন যে এটি শব্দটি একটি নাউন। নাউন না হলে এগুলো নরমালি শব্দের শেষে থাকে না, নাউনের শেষে এগুলো থাকে। 2-4টা ব্যতিক্রম আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এগুলো থাকলে সেটা কি হবে, নাউন হবে, মাথায় রাখতে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে নাউনের শেষে আপনারা অনেক সময় দেখবেন যে নাউনের শেষে হচ্ছে এগুলো থাকে, আর ইয়ার ওয়ার্ড থাকে। যেমন দেখেন আমরা লিখতে পারি, যেমন ড্রাইভার, ইয়ার আছে লাস্টে, আমরা লিখতে পারি যে ধরেন লিখতে পারি টিউটর, দেখেন ওয়ার আছে লাস্টে। বা লিখতে পারি ক্রিয়েটর, শেষে ওয়ার আছে। ঠিক আছে, তো এরকম ভাবে যদি শব্দের শেষে আপনি দেখেন যে ইয়ার আছে, যদি দেখেন শব্দটি ইয়ার বা ওয়ার আছে, আপনি জানবেন যে শব্দটিকে একটি নাউন। এগুলো থাকলেও শব্দটি একটি নাউন হবে। এরপর আসেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বিষয়টাতে আমরা যদি দেখি কিছু শব্দ, সেটি হচ্ছে যে অনেক শব্দ আছে অ্যাডজেক্টিভ যদি চিনতে যাই, এগুলো শব্দের শেষে থাকলে সেগুলো অ্যাডজেক্টিভ হবে। যেমন কিছু এক্সাম্পল দেখেন, যেমন এখানে বলছে নেটিভ, এই যে টিআইভি, টিআইভি থেকে নেটিভ, শনাল থেকে এক্সেপশনাল, সিপ থেকে যেমন আমরা লিখতে পারি ডিসিসিভ লিখতে পারি, এক্সপেন্সিভ লিখতে পারি। তারপরে এইটা ব্রিটিশরা লেখে, এইটা আর এইটা একই জিনিস, এইটা ব্রিটিশরা লেখে, এটা হচ্ছে আমেরিকানরা লেখে, দুইটা একই জিনিস, দুইটাই আছে। ইএনটি থাকলে সেটা আবার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। যেমন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, আবার ইন্ডিপেন্ডেন্স, ইএনসি থাকলে সেটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। এই যে এইভাবে মনে রাখতে হবে। দেখেন যেমন আমি লিখতে পারি ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দুটো জিনিস। এই দুটো জিনিসের মধ্যে যদি খেয়াল করেন যে এখানে ইএনসি আছে, ইএনসি থাকলে নাউন, আর ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ। এইভাবে দেখবেন আপনি অনেক কিছু এখন মিলিয়ে মিলিয়ে পড়া যাবে। আমি দিয়ে দিলাম, এগুলো আপনারা যখন একটু পড়বেন একটু খেয়াল করলে পড়লে হয়ে যাবে।
এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস শোনেন, দেখেন যে কোনো নাউনের শেষে যদি আপনি এলওয়াই যোগ করেন তাহলে সেইটা আবার একটা অ্যাজেটিভ হয়ে যাবে। নাউনের শেষে এলওয়াই দিলে সেটা কি হয়ে যাবে? অ্যাজেটিভ হয়ে যাবে। যেমন আমি বলতে পারি যে মাদার, মাদার মানে হচ্ছে মা, মায়ের শেষে আপনি এলওয়াই যোগ করে দেন মাদারলি, মাদারলি মানে হচ্ছে মায়ের মতো, ফাদারলি মানে মানে বাবার মতো। হ্যাঁ, ম্যান প্লাস হচ্ছে লি, ম্যানলি, ম্যানলি মানে হচ্ছে মানুষের মতো। হ্যাঁ, যেমন লার্ন টু বিহেভ ম্যানলি, মানুষের মতো আচরণ করতে শিখো, পশুর মতো আচরণ করো না। যেমন একটা শব্দ হচ্ছে বিস্ট, আপনি জানেন বিইএস, বিস্ট মানে পশু, এই বিস্টের সাথে অ্যালয় দেন বিস্টলি, বিস্টলি মানে হচ্ছে পশুর মতো, পশুর মতো, ঠিক আছে? ডোন্ট বিহেভ বিস্টলি, যে পশুর মতো আচরণ করো না। তাহলে নাউনের শেষে অ্যালয় দিলে কিন্তু সেগুলো অ্যাজেটিভ হয়ে যাবে, মাথায় রাখতে হবে। নাউনের শেষে অ্যালয় দিলে সেটি কি হয়ে যায়? অ্যাজেটিভ হয়ে যায়। আচ্ছা, এরপর আসেন ভার্ব। আমরা যদি একটু ভার্ব যদি চিনতে চাই, ভার্বের বিষয়টা হচ্ছে যে এগুলো যদি শব্দের শেষে থাকে, যেমন এফ ওয়াই, আই এফ ওয়াই, তারপরে হচ্ছে আইএসসি, আইজেটি, এগুলো যদি থাকে তাহলে আপনি জানবেন যে শব্দটি অবশ্যই কি, অবশ্যই একটি ভার্ব। যেমন গ্লোরিফাই, এখানে এফ ওয়াই আছে, ন্যাশনালাইজ, আইজেটি আছে, ক্রিয়েটি আছে, ডিপেন্ড ডি আছে, এগুলি থাকলে নর্মালি সেই শব্দটা ভার্ব হয়। এখন আসেন অ্যাডভার্বের একটা আলোচনায় আসি। অ্যাডভার্ব, দেখেন যে কোনো অ্যাজেটিভের শেষে যদি আপনি এলওয়াই দেন তাহলে সেটা অ্যাডভার্ব হবে। যে কোনো অ্যাজেটিভের শেষে আপনাকে কি দিতে হবে? অ্যাজেটিভের শেষে এলওয়াই দিতে হবে। দেখেন নাউনের আগে, নাউনের সাথে এলওয়াই দিলে কিন্তু আবার অ্যাজেটিভ হয়ে যায়, কিন্তু যদি আপনি অ্যাজেটিভের সাথে এলওয়াই দেন তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হবে। যেমন ধরেন নাইস একটা আমরা জানি অ্যাজেটিভ, এই অ্যাজেটিভের সাথে যদি আমি এলওয়াই দেই তাহলে হচ্ছে নাইসলি, তাহলে হয়ে যাচ্ছে নাইসলি, এটা একটা অ্যাডভার্ব হয়েছে। যেমন রিয়েল একটা অ্যাজেটিভ, রিয়েল থেকে আপনি অ্যালয় দিলেন আর সেটা থেকে হয়ে গেল রিয়েলি। হ্যাঁ, রিয়েলি হয়ে গেল, এটা একটা অ্যাডভার্ব হয়েছে। ওকে, এরপর ধরেন আমি যদি লিখি, আচ্ছা এই এক্সাম্পলটা আমরা একটু না নিই, এটাতে একটু সমস্যা আছে, আমরা অন্য এক্সাম্পল নেই। যেমন ধরেন ব্যাড একটা অ্যাজেটিভ, ব্যাডের সাথে আমি অ্যালয় দিয়ে দিলাম আর তখন হয়ে গেল এটা ব্যাডলি, ব্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম ভাবে অ্যাজেটিভের শেষে এলওয়াই দিলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। নাউনের শেষে এলওয়াই দিলে সেটা আবার অ্যাজেটিভ হবে। গুলিয়ে ফেলা যাবে না, মিলিয়ে পড়তে হবে। তো পার্ট অফ স্পিচের মধ্যে যদি এই অংশটুকু শুধু মাথায় রাখেন তাহলে আমাদের আশা করছি খুব বেশি একটা অসুবিধা হবে না, আমরা মানে সামনে আগাতে পারবো। তো আমরা এখন ডাব্লিউএস কোশ্চেন পড়া শুরু করব। আপনারা আমাকে একটু জানাবেন যে এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে একটু জানাবেন, আর যদি না থাকে তবুও একটু জানাবেন যে প্রবলেম নাই। হ্যাঁ, এখন মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম করছে মনে হচ্ছে। মোটামুটি ভালোই প্রবলেম করছে। আপনাদের দেখতে কি খুব কষ্ট হচ্ছে? আমরা কবে নেটওয়ার্কের এই অশান্তি থেকে মুক্তি পাবো আল্লাহ জানেন, অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সলিউশন আমরা পেলাম না। আচ্ছা, আমি আসলে কোনো কমেন্ট পাচ্ছি না, আপনারা কি আছেন আমার সাথে নাকি হারিয়ে গেলেন? একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে ডাব্লিউএস কোশ্চেনের দিকে যাই। আপনারা আমি শীটটি আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব, আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন ভালোভাবে। জি, প্রবলেম নেই, জি থ্যাংক ইউ। আপনারা একটু শীটটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। অল্প আটকাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, অল্প আটকালে কিছু করার নাই, আমরা ক্লাস চালিয়ে যাই। হ্যাঁ, আমরা তাহলে শুরু করছি, নতুন একটা টপিক আমরা শুরু করছি। সেটি হচ্ছে আমরা পড়ব ডাব্লিউএইচ কোশ্চেন, আমাদের পরীক্ষায় আসবে। আমি আশা করি যে আপনারা যখন পরীক্ষার হলে বসবেন প্রথমেই আপনি যে আনসার করবেন সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, প্রথমেই। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন আপনাদের পড়তে খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের নাম্বার 6
টপিক, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আমরা ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি, ডাব্লিউএইচ কোশ্চেন কি, ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে কি থাকে, এগুলো আমরা জেনেছি। তো আজকে আমাদের কাজ হচ্ছে যে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন আমরা করব কিভাবে। ডাব্লিউএইচ কোশ্চেনটা আমাকে করতে হবে, পরীক্ষায় আমাকে বাক্য দিয়ে দিবে, আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন কি করতে হবে, তৈরি করতে হবে, তৈরি করে আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি। তাহলে আমাদের টপিক হচ্ছে ফ্রেমিং ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা, এটা হচ্ছে আমাদের টপিকের মূল বিষয়। আমরা একটা একটা করে শিখবো। হ্যাঁ, আজকে আমরা সবার শুরুতে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা হু এর ব্যবহার শিখবো। আজকে হু এর ব্যবহার শিখবো, এবং আরেকটা হচ্ছে যে আমরা হোয়াট এর ব্যবহার শিখবো। প্রথমে আমি একটা একটা করে ডাব্লিউএইচ ওয়ার্ড ধরে ধরে শেখাবো যেন আপনারা প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, প্রথমে হু এর ব্যাপারটা আসে। দেখেন, হু আমরা বসাতে পারবো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বসাতে পারি। নর্মালি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আমরা হু লিখি, এবং যদি কোন একটা মানে বস্তুবাচক কিছু একটা হয়, বস্তু বা প্রাণীবাচক, বস্তুবাচক হতে পারে, সেটা প্রাণীবাচক হতে পারে, মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণী আছে সেই প্রাণীবাচক যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা হোয়াট লিখি। এক্সাম্পল দিই। আচ্ছা, আমার বাসা হচ্ছে বনশ্রীতে ভাই, আমি ঢাকায় বনশ্রীতে থাকি। আচ্ছা, ওকে। চৈতি আপু, আপনি কোথায় থাকেন? বৃষ্টি তো দরকার, সব দিকে বৃষ্টি দরকার এখন। আচ্ছা, আমার গ্রামের বাড়ি গাজীপুর। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুরে, বাট আমি এমনিতে ঢাকায় থাকি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, আমরা বলেছি যে হু আমরা ব্যক্তির জন্য ব্যবহার করব, এবং হোয়াট আমরা ব্যবহার করব মানে একটা বস্তু বা প্রাণীর জন্য। এখন এই বিষয়টা আসলে কেমন, আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝি। আপনাকে পরীক্ষার সময় শুধুমাত্র একটা এমন একটা বাক্য দিবে, যেমন ধরেন পরীক্ষার সময় লিখলো যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। আপনাকে এইভাবে আপনার চোখের সামনে একটা বাক্য দিয়ে রাখবে, শুধুমাত্র এবিসিডি দিয়ে আপনাকে এরকম ভাবে একটা বাক্য দিয়ে রাখবে। এখন আপনি যেটি করতে পারেন, আপনি যখন প্রশ্ন তৈরি করবেন, আপনার কাছে প্রশ্ন তৈরি করার অনেকগুলো সুযোগ থাকতে পারে। কেমন সুযোগ থাকতে পারে আমি বলি। যেমন ধরেন এই বাক্যটা দিয়ে বুঝছেন, যেমন আমি লিখলাম যে হি went to school at 5 p.m. with his father. আপনি দেখেন এই বাক্যটার মধ্যে কয়টা তথ্য আছে, আপনি একটু দেখেন, খেয়াল করেন। এই বাক্যটার মধ্যে একটা হচ্ছে ব্যক্তি আছে, একটা জায়গার কথা আছে, একটা সময়ের কথা আছে, এবং সে কার সাথে গিয়েছে সেই ব্যক্তির কথা বলা আছে। তো আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে যদি আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, আমি এই বাক্যটাকে অনেকভাবে প্রশ্ন করতে পারি। যেমন আমি এই হি কেটে যদি হু লিখে দেই, যে হু ওয়েন্ট টু স্কুল এট 5 p.m. উইথ হিজ ফাদার, কে তার বাবার সাথে 5টার সময় স্কুলে গিয়েছে? কে গিয়েছে? ফুটবল খেলতে গিয়েছে বিকেল বেলা। কে গিয়েছে? সে গিয়েছে। উত্তর হচ্ছে সে। যে উত্তরটা আছে সেই উত্তরের জন্য আমি একটা প্রশ্ন তৈরি করতে পারবো। আমি আবার প্রশ্ন করতে পারি সে কোথায় গিয়েছে। আমি চাইলে স্কুল একটা জায়গা না, জায়গার পরিবর্তে আমি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি যে সে কোথায় গিয়েছে। সে 5টার সময় গিয়েছে, আমি বলতে পারি হোয়েন, সে কখন গিয়েছে। আমি প্রশ্ন করতে পারি উইথ হুম, কার সাথে গিয়েছে। সে যে গেল স্কুলে, যে সে খেলতে গেল, সে কার সাথে গিয়েছে। তার মানে একটা বাক্যের মধ্যে আপনি এরকমের 1টা 2টা 3টা 4টা এরকমের অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারবেন,
আপনি সেই সেই বাক্যটাকে প্রশ্ন করতে পারবেন। অনেকগুলো অপশন আছে প্রশ্ন করার মতো, তার মধ্য থেকে যেটি আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে সেটি আপনাকে বেছে নিতে হবে, সেটি দিয়ে আপনি প্রশ্ন করবেন। এই বাক্যটাকে আপনি উইথ হোম দিয়ে করলেও হবে, হোয়েন দিয়ে করলেও হবে, হোয়ার দিয়ে করলে হবে, হু দিয়ে করলেও হবে। তবে যারা একটু সহজ সরল তারা কি করবে জানেন, তারা সবসময় হচ্ছে শুধু হু দিয়ে করতে চাইবে, শুধু হু দিয়ে করতে চাইবে। কেন? কারণ প্রত্যেকটা বাক্যেই তো কোনো একটা নাউন বা প্রনাউন বা কোনো একটা ব্যক্তির কথা থাকে, তারা শুধু হু দিয়ে করতে চাইবে, তারা সহজ সরল। কিন্তু এইটা করা যাবে না। সব সময় যদি 5টা প্রশ্ন থাকে, আমরা 5টা প্রশ্নকে হু দিয়ে করব না, হয়তো একটা দুইটা আমরা হু দিয়ে করতে পারি, বাকিগুলো অন্য যেই যেই হচ্ছে মানে শব্দগুলো আর ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আমরা করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি শুধু সহজ ওয়েটা খুঁজবেন না, শুধু সহজ ওয়েটা আপনি ফলো করবেন না, আপনি সবগুলো জিনিসই শেখার চেষ্টা করবেন এবং অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আপনার সেই বাক্যগুলো কারেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আমরা হুয়ের যে বিষয়টা আছে, আমরা আমরা যদি একটু খেয়াল করি যে হু হচ্ছে যখন আমি দেখব বাক্যের সাবজেক্ট, খেয়াল করেন, বাক্যের সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়, কোথায় বাক্যের ব্যক্তিটা থাকবে, তবে ব্যক্তিটা থাকবে ভাই সাবজেক্টের জায়গায়। যদি সাবজেক্টের জায়গায় কোনো ব্যক্তি হয়, আমি হু দিয়ে কি করব, সেই বাক্যটাকে প্রশ্ন করব। আবার যদি সাবজেক্টের জায়গায় কোনো একটা প্রাণী বা কোনো একটা বস্তু থাকে, তাহলে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করব। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে ইজ যদি আমার ভার্ব হয়, এই কাজী নজরুল ইসলাম এটা আমার বাক্যের সাবজেক্ট, এবং সাবজেক্টের জায়গায় একজন ব্যক্তি বসে আছে, তাহলে তার পরিবর্তে শুধু আমি হু লিখবো আর কিচ্ছু করব না। হু ইজ আওয়ার ন্যাশনাল ন্যাশনাল পয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, কে আমাদের জাতীয় কবি, কে আমাদের জাতীয় কবি, আমরা এভাবে লিখে দিব, হয়ে যাবে। এখানে আমার অক্সিলারি ভার্ব সামনে আনা, ডু ডাজ ডিড ব্যবহার করা, এগুলোর কোনো দরকার হবে না। যদি দেখেন বাক্যের সাবজেক্টটাকে আপনি বাদ দিবেন, তো শুধু হু অথবা হোয়াট, আর কিছু আপনাকে করতে হবে না। আসলে মানে আপনাদের ইয়াসমিন আপু আপনি যেটি বলেছেন এ প্লাস দেয় না, এটা আসলে সত্যি কথা না। কম্পালসারি ইংলিশের যে বিষয়টা সেকেন্ড ইয়ারে, যে এটা তো আপনাদের রেজাল্ট আসবে না, এটা আপনি পাস করলে আপনার হয়ে হয়ে গেছে। আপনি এবং আপনাদের পাস করার জন্য শুধুমাত্র যে গ্রামার অংশ দিয়ে আপনি পাস করে ফেলবেন, রিটেন আইটেম খুব একটা লাগবে না। কিন্তু আমি এগুলো শিখতে বলি এই জন্য, কারণ এই কম্পালসারি ইংলিশ কোর্সটাতে আপনাদের অ্যাড করার রিজন হচ্ছে যে আপনারা মানে স্লোলি আগাবেন বাট স্টিডিলি আগাবেন চাকরি পরীক্ষার জন্য। আপনারা এখন যা শিখছেন চাকরির পরীক্ষায়, যে এখন আমি যা পড়াচ্ছি এগুলো পড়ার পরে আপনি চাকরির পরীক্ষার যে পড়াশোনা অনেক সহজভাবে নিতে পারবেন, আপনার মধ্যে অনেক বড় কনফিডেন্স তৈরি হবে, এইটাই মূল উদ্দেশ্য। এখানে আপনি পাশ করলে হয়ে যাবে। আর ওই যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মতো এরকমের কিছু সাবজেক্ট আছে, যেমন অনেকে সমাজ কল্যাণ, সমাজকর্ম, এরকমের কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো হচ্ছে নন ক্রেডিট হিসেবে পড়তে হয়। এগুলো তো অনেকে যে এ প্লাস পায় না, এই বিষয়টা এরকম না। আমি এ প্লাস পাইতে দেখেছি, পায় না এরকম না, পেয়েছে, বাট আপনাকে অনেক পড়তে হবে, লিখতে হবে, অনেক গোছানো লেখা লিখতে হবে। পায় না আপনি বলবেন না, অবশ্যই পায়, আপনাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? নয়তো এত অনেকে তো ভালো রেজাল্ট করছে, এটা তো নয়তো মানে যেমন ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আমি দেখেছি যে অনেকে 3.25 তো পাচ্ছে, অনেকেই পাচ্ছে। তো যদি একদম তারা যদি রেজাল্ট ভালো না করতো ওই নন ক্রেডিট গুলোতে, তারা তো এত মানে ভালো রেজাল্ট করতে পারতো না। ইংলিশ থেকে যদি পারে, অন্য অন্য ডিপার্টমেন্ট গুলো থেকে পারার কথা, ঠিক আছে? যাই হোক, আমরা পরে আসি। তাহলে শিখলাম যে সাবজেক্ট যদি ব্যক্তি হয়, আমরা তারপর তো হু লিখবো, তাহলে আমাদের বাক্যটা কি হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। যেমন আমি এই জায়গাটাতে যদি এটা লিখি, এখনো হি দিয়ে আমরা বুঝি যে একজন ব্যক্তির কথা বোঝাচ্ছে, তাহলে হি এর জায়গায়, এই সাবজেক্টের জায়গায় শুধু হু লিখবো, শুধু লিখবো হু ওয়েন্ট টু স্কুল, কে স্কুলে গিয়েছে, কে স্কুলে গিয়েছে অ্যাট 5 PM উইথ হিজ ফাদার, ঠিক আছে? তার বাবার সাথে কে স্কুলে গিয়েছে বিকেল 5টার সময়। বাক্যটা অনেক বড়, ছোট বাক্য দিলে আপনাদের ভালো লাগবে। ধরেন বা বলা হলো যে দ্য পেন ইজ কস্টলি, যে এই কলমটা হচ্ছে অনেক দামি, এই কলমটা হলো অনেক দামি।
এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে দেখেন এই যে দ্য পেন, এইটা হচ্ছে একটা বস্তু, যখন বস্তু হবে তখন শুধু হোয়াট লিখবো, তখন লিখবো হোয়াট ইজ কস্টলি, কি দামি, তখন উত্তর আসবে দা পেন, যে কলমটি দামি। ঠিক আছে, কলমটি দামি। আলামিন, আলামিন ভাই, আপনার, আপনি সহ সবার জন্য আমি কিছু কথা বলি, সবার জন্য বলছি, খেয়াল করেন। যখনই বাক্য থেকে সাবজেক্ট বাদ দিব তখন শুধু হু, আর কিচ্ছু করব না। যখনই সাবজেক্ট বাদ দিব শুধু হু, আর কিচ্ছু করব না। সাবজেক্ট বাদ দিয়েছি শুধু হোয়াট, আর কিচ্ছু করব না। অর্থাৎ আপনি যখন বাক্যের সাবজেক্টই বাদ দিচ্ছেন ভাই, তখন আপনার ডু ডাজ ডিড, আপনার অক্সিলারি ভার্ব সামনে আনা, কোনো কিছু করা লাগবে না। যদি সাবজেক্ট বাদ দেন, আপনি কার আগে এনে অক্সিলারি ভার্ব বসাবেন, কার আগে আপনি ডু ডাজ ডিড বসাবেন, কিচ্ছু করা লাগবে না। জাস্ট এগুলো বসবে আর বাকি অংশ লিখবেন, আপনার প্রশ্নটা হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আর দয়া করে শেষে অবশ্যই কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ক কিন্তু কোনোভাবে কি করা যাবে না, মিস করা যাবে না। যদি আপনি কোশ্চেন মার্ক মিস করেন, যদি আপনি কোশ্চেন মার্ক দিতে ভুল করেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, কোশ্চেন মার্ক যদি আপনি না দেন, তাহলে আপনার সেটি কিন্তু কেটে দিবে। আশা করি কথা বুঝেছেন। সমস্যা থাকলে বলেন, আর বুঝে থাকলে লিখে রাখেন যে হু হোয়াট ব্যবহার করার সময়, হু হোয়াট ব্যবহার করার সময় অক্সিলারি ভার্ব বা ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র আমরা কি করব, আমরা শুধুমাত্র সেখানে আমরা বসিয়ে দিব হু অথবা হোয়াট, আর আমরা কিছুই করব না। আচ্ছা, চৈতি আপু আপনি পরে করেন তাহলে, হ্যাঁ, বেশি সমস্যা হলে, আপনার নেটওয়ার্ক সমস্যা হলে পরে করেন ক্লাস, ওকে। আচ্ছা, ওকে, আমি এরপর আরো কিছু বাক্য দেখাই, আরো কিছু জিনিস দেখাই। সেটি হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, পাঁচটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ। একটা হচ্ছে আই, একটা হচ্ছে মি, একটা হচ্ছে মাই, মাইন্ড, মাইসেলফ, হ্যাঁ, এগুলো সব ফার্স্ট পারসন। উই, আস, আওয়ার, আওয়ার্স, আর হচ্ছে আওয়ার সেলফ। খেয়াল করেন, এগুলো হচ্ছে সবগুলো ফার্স্ট পারসন। কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি দেখেন আপনি এরকম এই 10টা ফার্স্ট পারসনের কোনো একটা যদি থাকে, প্রশ্ন করার সময় আপনি এই আই আর উই কে আপনাকে বানিয়ে ফেলতে হবে ইউ, এটাকে ইউ বানিয়ে ফেলতে হবে। যদি মি বা আস থাকে, এটাকে ইউ বানিয়ে ফেলতে হবে। যদি মাই বা আওয়ার থাকে, তাহলে আমাদের সেটাকে ইউর বানিয়ে ফেলতে হবে। যদি পসেসিভ থাকে, তাহলে ইউরস লিখতে হবে। আর যদি ইউরস, আওয়ার সেলফ বা মাই সেলফ থাকে, তাহলে ইউর সেলফ, ইউর সেলফ অথবা ইউর সেলফস, আমাদেরকে সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এইভাবে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ যদি আপনি দেখেন কোথাও দেখেন আই আছে, ইউ করে ফেলবেন, উই থাকলে ইউ করে ফেলবেন, মি লেখা থাকলে ইউ করে ফেলবেন, আস করা থাকলে ইউ করে ফেলবেন। এইভাবে এগুলোকে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে সবসময়। কারণ মনে রাখতে হবে, কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন থাকলে সেগুলোকে সেকেন্ড পারসনে মানে চেঞ্জ করে ফেলতে হয়। যেমন ধরেন আপনাকে একটা যদি আমি বাক্য দেখাই, ধরেন বললো যে তোমা মিট মি ইয়েস্টারডে, যে তোমা আমার সাথে গতকাল দেখা করেছে। এখন আমি এই তোমাকে দিয়ে আমি প্রশ্ন করব, তোমার এখানে আমি হচ্ছে হু লিখবো। তোমা যেহেতু একটা মেয়ে ব্যক্তি, আমরা হু লিখি, হু মিট। এই যে এখন মি আছে, দেখেন মি আছে না, মি আর লেখা যাবে না, এই মি কে বানাই ফেলতে হবে। কি দেখেন, মি কে কি লিখে দিয়েছি, মি থাকলে ইউ বানাইতে হবে, তাহলে মিটা হয়ে যাবে ইউ। তাহলে লিখতে হবে হু মিট ইউ ইয়েস্টারডে, তোমার সাথে গতকাল কে দেখা করেছে, তোমার সাথে গতকাল কে দেখা করেছে। এখন বলতে পারেন ভাই এটা কেন হয়, এটা হওয়ার রিজন হচ্ছে আমি যদি লিখতাম যে হু মিট মি ইয়েস্টারডে, গতকালকে আমার সাথে কে দেখা করেছে, যদি আমি এটা লিখতাম, আপনি খেয়াল করেন আমার সাথে দেখা করেছে, আমারই তো জানার কথা। এখন সেই প্রশ্ন যদি আপনাকে আমি করি যে বলো তো আমার সাথে কে দেখা করেছিল, আমাকে তো পাগল বলবেন। তো স্যার আপনি তো জানেন আপনার সাথে কে দেখা করেছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন, আমি কি সেখানে ছিলাম, আপনি ছিলেন।
অর্থাৎ প্রশ্ন কখনো নিজেকে করা যায় না, নিজেকে কখনো এই প্রশ্ন আপনি করতে পারবেন না, করলে এটা অদ্ভুত শোনাবে। এই জন্য যদি দেখেন যে আপনি এটার মধ্যে ফার্স্ট পার্সন আছে, তখন আপনি ফার্স্ট পার্সন গুলোকে চেঞ্জ করে এই মিটাকে চেঞ্জ করে তখন এরকম ইউ করে ফেলতে হবে, যে হু মিট ইউ ইয়েস্টারডে, তুমি গতকাল কার সাথে দেখা করেছো। এবার আপনি উত্তর দেবেন যে আমি অমুকের সাথে দেখা করেছি, বা 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 সে আমার সাথে দেখা করেছে, বা তমা আমার সাথে দেখা করেছে। আপনি এইভাবে কি করবেন, আনসার দেবেন। ঠিক আছে। সীমা আমিন, তাহলে তো আপনাকে ম্যাথের অনুশীলন বেশি করা দরকার ছিল, আপনি তাহলে ইংলিশ কোর্সে ভর্তি হলেন কেন? তবে আপনি যতটা গ্রামার পারেন, হ্যাঁ, যখন চাকরির প্রস্তুতিতে যাবেন দেখবেন যে আরো কত বিস্তৃত কত কিছু জানতে হয়। হ্যাঁ, জানার শেষ নেই, অনেক কিছু জানতে হয়। ওকে, আমার মনে হয় হু এর ব্যাপারটা এবং হচ্ছে এই কখন ইউ গুলোকে চেঞ্জ করতে হয় এই সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। আমি হু দিয়ে যদি আপনাদেরকে আরো দুই একটা বাক্য দেখাই, যেমন ধরেন, যেমন একটা বাক্য হচ্ছে দ্য ল্যান্ডলর্ড কিপস দ্য কিস, যে এই মানে জমির যে মালিক তিনি আসলে কি করেন, চাবিগুলো তার কাছে রেখে দেন, তার কাছে রেখে দেন। তাহলে কে রেখে দেন? এই ল্যান্ডলর্ড মানে জমির মালিক বা জমিদার। তাহলে আমরা লিখবো হু কিপস, কে রেখে দেয়, দা কিস, কে এই জমিগুলো রেখে দেয়। ঠিক আছে, হু কিপস দা কিস, কে এই চাবিগুলো রেখে দেয়। ঠিক আছে, এইভাবে বোঝাচ্ছে। তো এরকম ভাবে অনেকগুলো বাক্য আপনাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিব, আপনারা সেগুলোকে বাসায় একটু চর্চা করবেন, তাহলে আশা করছি আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। এখন আসেন আমরা চলে যাব পরের একটা বিষয়, হচ্ছে হুম নিয়ে আমরা একটু কথা বলি। হুম, আপনাদের মনে হয় একটা লিস্ট আমি এরকম ভাবে দিয়েছিলাম আগে, আপনাদের মনে থাকার কথা, যে হু ছিল একটা সাবজেক্ট, হোম ছিল অবজেক্ট, আর হোজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমরা কিন্তু সাবজেক্টের নিচে দাগ থাকলে হু লিখি, অবজেক্টের নিচে দাগ থাকলে কিন্তু আমরা হোম লিখব। আর যদি পসেসিভ বলতে হচ্ছে ওই যে আচ্ছা, এটা আমি পরে দেখাই, যেহেতু হোজ নিয়ে আমরা পরে কথা বলবো, তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নাই। আপাতত শুধু এতটুকু জানেন যে সাবজেক্টের নিচে দাগ থাকে হু লিখতে হয়, আমরা একটু আগে হু লিখলাম। অবজেক্টের নিচে দাগ থাকলে আমাদেরকে হোম লিখতে হবে, বা অবজেক্ট দিয়ে যদি প্রশ্ন বানাতে চাই আমাদেরকে হুম দিয়ে প্রশ্ন করতে হবে। এখন এই অবজেক্ট বেটা থাকে কোথায় কোথায়? অবজেক্ট না দুই জায়গাতে থাকে। ঠিক আছে, আপনার মাথায় রাখবেন যে অবজেক্ট সবসময় দুইটা জায়গাতে থাকবে। কোন কোন জায়গাতে থাকবে? একটা হচ্ছে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকবে, ভার্ব যেখানে থাকবে তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে, ভার্বের পর অবজেক্ট থাকবে। আরেকটা হচ্ছে প্রিপোজিশন, যত প্রকার প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেইটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। মনে রাখতে হবে ইংলিশে দুইটা জিনিসের অবজেক্ট হয়, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট হয়, আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হয়, দুটো জিনিসের অবজেক্ট হয়। যেমন আপনাদেরকে আমি দেখাই, যেমন আমরা জানি হিম একটা অবজেক্ট, যেমন আমি লিখতে পারি আই নো হিম, আমি তাকে চিনি, ভার্বের পরে আছে, তাহলে হিম একটা অবজেক্ট। আবার আমি লিখতে পারি যে যেমন লিখলাম যে এ ফ্রেন্ড, আচ্ছা, I was pleased with him। হ্যাঁ, I was pleased with him। এখন যদি আপনি খেয়াল করেন যে I was pleased with him, এখন যদি উইথ এর পরে আমরা দেখি, উইথ একটা প্রেপোজিশন না, প্রেপোজিশনে হিম আছে, তাহলে এইটা একটা অবজেক্ট। তাহলে ভার্বের পর অবজেক্ট হয় আর প্রেপোজিশনের পর অবজেক্ট হয়। অবজেক্ট দুইটা জিনিসের হয়, আমরা সারা জীবন পড়ে আসছি ভার্বের অবজেক্ট হয়, দুটি জিনিস অবজেক্ট হবে, ভার্বের অবজেক্ট হবে, প্রেপোজিশন অবজেক্ট হবে। তো আপনি যদি কখনো অবজেক্ট দিয়ে প্রশ্ন বানাতে চান তখন আপনাকে হুম দিয়ে কি করতে হবে? প্রশ্ন করতে হবে, হুম দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন আই নো হিম, আমি তাকে চিনি, যদি আমি এখন এটাকে প্রশ্ন করতে চাই, আমি যদি এখানে এই যে হোম যে আছে, হিম যে আছে, হিম দিয়ে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমাকে প্রথমে লিখতে হবে হোম, কারণ হিম একটা অবজেক্ট, প্রথমে হোম লিখতে হবে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের বাক্যের সাবজেক্টটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, বাক্যের সাবজেক্টটাকে কিন্তু আমি বাদ দেই নাই, বাক্যের সাবজেক্টটা এখানেই আছে। যখন আপনি দেখবেন যে বাক্যের সাবজেক্ট আপনি বাদ দিচ্ছেন না,
তখন আপনাকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, বা বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে এটাকে আগে আনতে হবে, তখন আপনাকে এগুলো করতে হবে। ঠিক আছে, তখন আপনাকে এগুলো করতে হবে। তো আই নো হিম যে অংশটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব ওয়ান আছে, সাবজেক্ট আছে, তাহলে আমরা জানি ভার্ব ওয়ান থাকলে ডু ব্যবহার করতে হয়। তাহলে আমাকে এখন লিখতে হবে যে হুম ডু আই লেখা যাবে না। আমরা একটু আগে কি পড়েছি, একটু আগে পড়েছি দেখেন যে আই যদি থাকে, এই যে চার্টে লিখে দিলাম যে যদি আই থাকে আইটাকে ইউ করে ফেলতে হবে, আই থাকলে সেটাকে ইউ করে ফেলতে হবে। তো এখানে যেহেতু হচ্ছে আই আছে, আমরা আইটাকে কি করে ফেলবো, ইউ করে ফেলবো। তখন প্রশ্নটা হবে যে হুম ডু ইউ নো, তুমি কাকে চিনো, তুমি কাকে জানো। হুম ডু ইউ নো, তুমি কাকে জানো বা কাকে চিনো। ঠিক আছে, আবার দেখেন আমি লিখতে পারি শি মেট রুমি, সে রুমির সাথে দেখা করেছে। তা আমি জানতে চাই সে কার সাথে দেখা করেছে। তাহলে রুমি আছে না, রুমির জন্য আমি লিখবো হোম ডিড শি মিট, হোম ডিড শি মিট, সে কার সাথে দেখা করেছে। আমি এখানে ডিড এনেছি কেন, কারণ দেখেন বাক্যের যে সাবজেক্টটাকে রেখে দিয়েছি। সাবজেক্ট যদি বাদ না দেই তাহলে অবশ্যই সাবজেক্টের আগে আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড বা বাক্যের যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটা আনতে হবে। যদি আমি না নিই ডাব্লিউএস কোশ্চেন হবে না। ডাব্লিউএস কোশ্চেন হওয়ার শর্তই হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট, সাবজেক্ট না থাকলে এটা করতে হয় না, কিন্তু সাবজেক্ট থাকলে অবশ্যই আপনাকে এটি করতে হবে। এই পর্যন্ত কি বুঝেছেন? এই পর্যন্ত বুঝেছেন বলেন, কারো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন না থাকে আমি একটা প্রশ্ন দিই, দেখেন তো এটা করতে পারেন কিনা। একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে যে হি মিট দ্য প্রেসিডেন্ট, দেয়ার, সে সেখানে প্রেসিডেন্টের সাথে দেখা করেছে। আপনারা এই দা প্রেসিডেন্ট হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, এই অবজেক্টটা দিয়ে একটা প্রশ্ন করেন তো দেখি। হি মিট দ্য প্রেসিডেন্ট দেয়ার, যদি আমরা এটা দিয়ে এখন প্রশ্ন করতে চাই তাহলে কিভাবে লিখবো বলেন তো দেখি, দেখি কে পারে। একটু লেখেন তো দেখি এটা পারেন কিনা, চেষ্টা করেন। ডাব্লিউএস কোশ্চেন পারলে রাইট ফর্ম অফ ভার্বে আমরা অনেক দূরে এগিয়ে যাব। রাইট ফর্ম ভার্বে আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকেই পেরে যাব। আচ্ছা হোম হইল না তো রাফাত ভাই, আচ্ছা রিফাত ভাই, আপনি হচ্ছে যে এই যে আপনি লিখেছেন হুম হি মিট দেয়ার, তো হুম যে আপনি লিখলেন, তো হুম লিখলে কি করতে হবে, হুম লিখলে পরে সাবজেক্ট লিখে দিয়েছেন ডু ডাজ ডিড, তো লাগবে অক্সিলিয়ারি ভার্ব লাগবে না। আপনি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া প্রশ্ন করবেন কিভাবে? এই যে সীমা আমিন আপু পেরেছে, হুম ডিড হি মিট দেয়ার। হ্যাঁ, প্রশ্নটা আমি কিভাবে করব, প্রথমত হচ্ছে আমি লিখবো দ্য প্রেসিডেন্টের পরিবর্তে লিখবো হোম, এটা অবজেক্ট আছে যেহেতু লিখবো হোম। হুমের পরে আমি কি লিখবো, হুমের পরে লিখবো আমি ডিড, তারপরে হি, তারপরে মিটের বেস ফ্রম মিট, তারপরে দেয়ারের জায়গায় দেয়ার থাকবে। হ্যাঁ, হুম ডিড হি মিট দেয়ার। আর আমি এখানে যেহেতু ভার্ব টু আছে পাস্ট ফর্মে আছে, ডিড লিখবো, আর এই মিটের হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট। ওই যে আমি আগে বলেছিলাম যে আপনারা ভার্ব মুখস্থ করেন, ভার্ব মুখস্থ মানে ভার্বের শিটে দেখবেন, ভার্বের শিটে আমি লিখে দিয়েছি মিট 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 ম্যাট ম্যাট, হ্যাঁ এরকম লিখে দিয়েছি। তো আপনি যদি এগুলো না চিনেন তাহলে তো আপনি করতে পারবেন না। যেমন এই যে আমাদের হচ্ছে শাহানা ইয়াসমিন আপু, আপু হচ্ছে ডিড লিখেছে কিন্তু ভিতরে এই এই বেস ফর্ম না লিখে সে কি করেছে, পাস্ট ফর্মটাই লিখে রেখেছে, কেটে দিবে, মার্ক দিবে না। হ্যাঁ, কারণ ডু ডাজ ডিড লিখলে বাক্যের ভার্বটা বেস ফর্ম মানে একদম মেইন ফর্মটা লিখতে হবে। আপনি এটি ভুল করলে তো আপনাকে মার্ক দিবে না। ওকে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। আরেকটা বাক্য দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে যেমন লিখতে পারি দ্য পেন বিলংস টু
রাহুল, যে এই কলমটার মালিক হচ্ছে রাহুল। এই ইংলিশে এই কথাটা এইভাবে বলতে হয়, দ্য পেন বিলংস টু রাহুল, মানে এই কলমটা রাহুলের অধিকারে আছে, রাহুল হচ্ছে এটার মালিক, রাহুল এটার মালিকানায় আছে। হ্যাঁ, অর্থাৎ দ্য পেন বিলংস টু রাহুল। এইটার মধ্যে এই রাহুল হচ্ছে আমাদের অবজেক্ট। শুধু এই রাহুলটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এর কেন একটা অবজেক্ট? কারণ দেখেন প্রিপোজিশনের পরে বসছে, টু একটা প্রিপোজিশনের পরে আসে, তার মানে অবজেক্ট। রাহুলকে দিয়ে একটা প্রশ্ন করেন, রাহুলকে দিয়ে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আমি এটা লিখেই দিই, কারণ অনেকে ভুল করবে। প্রশ্নটা হবে এমন যে হোম ডাজ দ্য ফ্যান বিলং টু, হোম ডাজ দ্য প্যান বিলং টু, এই কলমটা কার মালিকানায় আছে? হোম ডাজ দ্য প্যান বিলং টু। এখানে এস ছিল এই জন্য ডাজ লিখেছি, ডাজ লিখলে এখানকার এসটা বাদ দিতে হবে, আর সবকিছু যেভাবে ছিল এইভাবে লিখে দিয়েছি। এবার একটা কথা শুনেন, জান্নাতুল ফেরদৌস আপু, আমি তো হি কে তো ইউ বানাইতে বলি নাই আপু, হি কে কি আমি ইউ বানাইতে বলছি? প্যাচ লাগাইলে হবে না, প্যাচ লাগাইলে মুশকিল। আপনি দেখেন, শুধু বলছে আই উই কে ইউ বানাবো, মি আজকে ইউ বানাবো, মাই আওয়ার কে ইউর বানাবো, মাইন আওয়ার্স কে ইউরস বানাবো, মাই সেলফ আওয়ার সেলফ কে ইউর সেলফ বা ইউর সেলফ বানাবো। আমি কোথাও লিখেছি যে হি থাকলে ইউ হবে? আমি তো লিখি নাই। তাহলে হি কে আমি ইউ কেন বানাবো? শুধু ফার্স্ট পারসন গুলো চেঞ্জ হয়, হি তো থার্ড পারসন, থার্ড পারসনকে তো চেঞ্জ করতে হয় না, থার্ড পারসনকে চেঞ্জ করতে হয় না, আপনি কেন থার্ড পারসনকে চেঞ্জ করবেন? আচ্ছা, তো দেখেন, হোম ডাজ দ্য পেন বিলং টু, মনে রাখতে হবে যে কোন একটি সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি যে শুরুতে হুম আছে আর শেষে ধরেন এই জায়গাতে কোন একটা প্রিপোজিশন আছে, এখানে টু থাকতে পারে, এখানে উইথ থাকতে পারে, এখানে বাই থাকতে পারে, হ্যাঁ, এখানে টু উইথ বাই যে কোনো একটা কিছু থাকতে পারে। যদি এই প্রিপোজিশন গুলো থাকে, আপনি যদি এরকম শেষে বসিয়ে রাখেন সমস্যা নাই, আপনি প্রিপোজিশন গুলোকে শেষে বসিয়ে রাখবেন সমস্যা নাই। তবে সুন্দর হচ্ছে, স্মার্ট হচ্ছে এই প্রিপোজিশন গুলোকে এখানে না রেখে এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ডের সামনে দিয়ে দেওয়া। ডাব্লিউএস ওয়ার্ডের সামনে দিয়ে দিলে কি হবে? আনসারটা বেশি সুন্দর হবে। যেমন এইটার আনসারটা আমরা লিখতে পারি, এটার আনসারটা লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি যেন টুটাকে শুরুতে নিয়ে আসবে, টু হোম ডাজ দ্য ফ্যান বিলং টু, সরি টুটা তো প্রথমে নিয়ে আসছি, শুধু বিলং, টু হুম ডাজ দ্য প্যান বিলং। অর্থাৎ টু হুম মানে যখন প্রিপোজিশন থাকবে এটাকে সামনে লিখে দেওয়াটা বেস্ট। যদি আপনি এটা লিখতে পারেন, স্যার বুঝবে স্টুডেন্ট স্মার্ট আছে, ও জানে এটাকে সামনে আনলে ভালো হয়, সামনে আনলে কি হয়? ভালো হয়। তো এরকম ভাবে যদি আপনি দেখেন যে কোন একটা জায়গায় এরকম কিছু আছে, আমরা কি করব? সেগুলোকে সামনে নিয়ে আসবো, তাহলে অনেক বেশি ভালো হবে। যেমন আরেকটা বাক্য দেখেন, আমি লিখতে পারি হি লিভস উইথ আ ফ্রেন্ড, যে সে একজন বন্ধুর সাথে থাকে। তো আমরা যদি এখানে এ ফ্রেন্ড কি আমরা অবজেক্ট ধরি, তাহলে আমরা প্রশ্ন করব যে হোম ডাজ হি লিভ উইথ, হু ডাজ হি লিভ উইথ, এটা হবে আমাদের প্রশ্নটা। উইথ কে যদি সামনে নিয়ে আসি তখন আমরা লিখবো উইথ হোম ডাজ হি লিভ, যে সে কার সাথে বসবাস করে। উইথ হোম, সে কার সাথে কি করে? বসবাস করে। উইথ হোম ডাজ হি লিভ। আমরা ঠিক এইভাবে আনসারগুলি লিখবো, তাহলে সুন্দর হবে। প্রিপোজিশনটাকে আগে নিয়ে আসবো, প্রিপোজিশনটা আগে নিয়ে আসবো। আশা করি কথা আপনারা বুঝেছেন। এবার আরেকটা কথা শুনেন, এই পর্যন্ত বুঝে থাকলে আরেকটা কথা শুনেন। আচ্ছা, এইটা একটু বলে নেই, তাহলে উইথ হোম মানে হচ্ছে কার সাথে, এগুলো একটু মিনিংটা জানতে হবে, নয়তো পরে প্যাচ লেগে যাবে। উইথ হোম মানে কার সাথে বা কাদের সাথে, দুইটাই হইতে পারে, কার সাথে বা কাদের সাথে। কার সাথে বা কাদের সাথে। এরপর আমরা লিখতে পারি যেরকমের টু হুম, টু হুম এটার বাংলা হয়, এগুলো আপনাদের বাংলা বোঝার জন্য ক্ষেত্রে লাগবে, কার প্রতি বা কাদের প্রতি। আপনি দুইটাই বলতে পারেন, আমি শুধু সিঙ্গুলারটা লিখলাম, প্লুরাল লিখলাম না, আপনারা বুঝবেন আশা করছি। বাই হোম মানে হচ্ছে কার দ্বারা, কার দ্বারা। এরপর আমরা পাবো একটা ফর হোম, ফর হোম মানে হচ্ছে কার জন্য, কার জন্য, ফর হোম মানে হচ্ছে কার জন্য। এই কয়টা বিষয় আমরা একটু মিনিং গুলো জেনে রাখবো, তাহলে হয়ে যাবে। এবার একটা কথা শুনেন, দেখেন
বর্তমান দিনে হুমের ব্যবহার প্রায় উঠেই গেছে। বর্তমান সময়ে হুমের ব্যবহার প্রায় উঠেই গেছে, কারণ হুমকে এখন আর না লিখে হুমের পরিবর্তে এখন হু লেখা হয়। মডার্ন ইংলিশে আমরা একটু মনে রাখবো, মডার্ন ইংলিশে এখন এই যে এখন যে আমরা আধুনিক গ্রামার পড়ছি, আধুনিক গ্রামারে দেখা যায় হুমকে ব্যবহার না করে ডিরেক্ট হু ব্যবহার করা। সব জায়গায় হুম যেখানে যেখানে লাগতো সবার পরিবর্তে এখন হু লেখা হয়। তো আমরা যে উপরে যে বাক্যগুলো লিখলাম না, যে এই যে আমরা এখানে লিখেছি যে উইথ হোম ডাস হি লিভ, আপনি যদি এটাকে এইভাবে না লিখে যদি লেখেন যে টু হু ডাস হি লিভ, কোনো অসুবিধা নাই। যদি আপনি এরকম ভাবে যদি আপনি হু দিয়ে লিখতে চান তবুও হবে। আপনি যেমন এখানে লিখেছেন যে টু হোম ডাজ দ্য পেন বিলং, আপনি যদি এটাকে এইভাবে না লিখে যদি লিখতে চান যে টু হু ডাজ দ্য পেন বিলং, কোনো প্রবলেম নাই। both are কারেক্ট যেটা আপনি লিখতেন। এই যে হুম ডিড হি মিট দেয়ার, এটা না লিখে যদি আমি লিখতে চাই হু ডিড হি মিট দেয়ার, তবুও কি হবে? কারেক্ট হবে, কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমরা বর্তমানে এখনকার যে ইংলিশ চলে, এখন হুমটাকে একটা ব্যাকডেটেড জিনিস হিসেবে মনে করা হয়। হুম ব্যবহার না করার জন্য ইন্সপায়ার করা হয় যে আমরা হুম ব্যবহার করব না, হু দিয়ে করব। বাট দুইটাই কারেক্ট, কোনোটাকে আপনি ভুল বলতে পারবেন না। দুইটাই কারেক্ট, বাট হু ব্যবহার করাটা এখন আধুনিকতা, মানুষ এখন হু দিয়ে বাক্যগুলো লেখার চেষ্টা করছে। ওকে, তো আমি আশা করব আপনারা বুঝেছেন। আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখবো। আমরা আজকে হু এবং হুমের বিষয়টা বুঝে গেলাম। আমি একটা ছোট্ট একটা শীট দিব আপনাদেরকে, প্র্যাকটিস শীট দিব। আপনারা হচ্ছে সেই শীটের মধ্যে শুধু হু এবং হুম দিয়ে আমি প্রশ্ন করতে দিব, আপনারা হু হুম দিয়ে হচ্ছে প্রশ্নগুলো করে ফেলবেন। আগামী ক্লাসে যখন আমি আরেকবার সলিউশন করে দেখাবো, তাহলে দেখবেন যে বিষয়গুলো আপনি ধরতে পারছেন যে আপনার মাথায় ঢুকেছে কি ঢুকে নাই। ঠিক আছে, আর আজকের ক্লাসটা বুঝলে বাকি আলোচনাগুলো আপনার কাছে আরো বেশি সহজ লাগবে ইনশাআল্লাহ। ডাব্লিউএস কোশ্চেন আর কঠিন লাগবে না। আগামী ক্লাসে আমরা হার্ড এন্ড সোল ট্রাই করব, আমরা ডাব্লিউএস কোশ্চেন শেষ করে ফেলার আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হচ্ছে, এবং কালকে রাতে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আমি আপনাদের যে শীটটা দেওয়ার কথা, সেই শীটটি সকালে দিব, রাতে মনে হয় না আজকে সম্ভব হবে, সকালে দিব। আপনারা সারাদিনের বেশি বাক্য দিব না, 10-12টা বাক্য দিব বা 15টা বাক্য দিব। আপনার করে রাতে একটু ক্লাসে বসবেন, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।